আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তাহমিনা কেমন আছো? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে ফারহানা মনে আসছে ক্লাসে বহুদিন পরে। ফারহানা আসছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাক, শেষ পর্যন্ত ক্লাসে আসছো। স্যার আপনারা তো জাস্ট 11টাতে ঢুকতে পারি না কেন? একদম 11টা 1-2 এ ঢুকতে পারি। কেন? আমি তো 11টায় শুরু করেছি, তোমার আগে তাহমিনা ঢুকলো কিভাবে? হ্যাঁ, একদম জাস্ট 11টাতে ঢোকা যায় না। কেন তাহমিনা ঢুকলো কেমন? তাহমিনা তো ঢুকছে 11টায়, নাকি তাহমিনা কয়টা ঢুকছো তুমি? জি স্যার, একদম আমিও তো ঢুকলাম, আমি ঢুকতে পারিনি। এটা নেটওয়ার্কের কারণে 1 মিনিট এদিক সেদিক হয়, ফারহানা। ওই নেটওয়ার্কের কারণে হতে পারে, 1 মিনিট এদিক সেদিক হতে পারে। যাক, দেখি আর বাকি 2-1 জন আসে কিনা। তোমরা তো 2 জন আসছো। তারপরে ফারহানাকে অভিনন্দন, অনেকদিন পরে আসার জন্য ক্লাসে। আর আমার ওয়াইফাই ছিল না স্যার এই কয়েকদিন। এখন থেকে রেগুলার ক্লাস করো, ঠিক আছে? হ্যাঁ ইনশাআল্লাহ। আর যদি 30 তারিখে কলেজ খুলে যায় তাহলে তো কথাই নেই। কলেজ খুলবে মানে জি স্যার। 30 তারিখে যদি কলেজ খুলে দেয় তাহলে তো কোনো সমস্যাই নেই। স্যার খুলবে না তো, লকডাউন দিয়ে দিবে তো। কে বলছে? হ্যাঁ স্যার বলছে, যেহেতু 26 তারিখ থেকে সাধারণ ছুটি, তাহলে লকডাউন। 26 তারিখে ছুটি ঘোষণা করছে? হ্যাঁ, 26 থেকে 1 তারিখ পর্যন্ত। কে ঘোষণা করলো? আমি দেখলাম। কবে ঘোষণা করলো? আমি তো দেখলাম না। 26 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করছে। কোথায় দেখছো? ফেসবুকে দেখছো? না স্যার, ইউটিউবে দেখেছিলাম সময় টিভিতে। ইউটিউবে? ভালো করে দেখবা, এটা ঘোষণা কবে করছে খেয়াল করে দেখবা। এই ঘোষণাটা ছিল, আচ্ছা এটা 2020 সালের ঘোষণা ছিল, বুঝছো? 2020 সালে? ওই ঘোষণাটাই এখন আবার কেউ ইয়া করে দিয়েছে, প্রচার করেছে। যাক, আমরা চাই খুলে দিক। এত আর কত ছুটি দেখো, আর বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ঋতু আসছো? জি স্যার। কেমন আছো? তো ঠিক আছে, আসো আমরা আমাদের ক্লাস শুরু করে দেই। যারা আসে তারপরে আমরা তাদের অ্যাড করে নেব। আজকে আমাদের আলোচনা করার কথা ছিল ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক রিকনসিলিয়েশন সিস্টেম স্টেটমেন্ট, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক সমন্বয় বিবরণী। তোমরা কি আগে পারো ফারহানা, এই অঙ্কটা পারো, ব্যাংক সমন্বয় বিবরণী? জি স্যার, আমি করেছি কয়েকটা। আচ্ছা, ভেরি গুড। ঋতু পারো? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, আজকে আমরা এটা আলোচনা করব, ব্যাংক সমন্বয় বিবরণী। সহজ অঙ্ক, কঠিন অঙ্ক না, একটু চেষ্টা করতে হবে ভালো করে, তাইলে পেরে যাবা। এই ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক পারতে হইলে আমি তোমাদেরকে এর আগেও যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে তোমাকে নগদান বই সম্পর্কে ধারণা থাকতে হবে। আগে আমি এখানকার একটা সংজ্ঞা লিখেছি, তোমাদের সংজ্ঞাটা আগে পড়ে শোনাই, খেয়াল করে শোনো। কোনো নির্দিষ্ট দিনে বা কোনো নির্দিষ্ট তারিখে, যে কোনো একটা তারিখে হিসাবকালের মধ্যে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর অর্থাৎ পাস বইয়ের উদ্বৃত্তের মধ্যে গড়মিলের কারণগুলো অনুসন্ধান করে
প্রয়োজনীয় যোগ বিয়োগের মাধ্যমে উভয় জেরের মিলকরণের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বলে। এই সংখ্যাটা একদম সহজ সংখ্যা, এটা পারতে হলে তোমাকে আগে জানতে হবে। আমি তোমাদেরকে এর আগে ক্লাসে জিজ্ঞেস করেছিলাম, তোমরা বলেছো সবাই পারো। তোমরা 3 ঘর নগদান বই করেছো, সবাই করেছো 3 ঘর নগদান বই? জি স্যার। ফাইন। আচ্ছা আমাকে বলো 3 ঘর নগদান বইয়ের টাকার ঘর কয়টা থাকে? 3টা। 3টা। কি কি? নগদ টাকা, ব্যাংকের আর ভাট্টা টাকা। 12টা টাকা। আচ্ছা ঋতু আমাকে বলবা ব্যাংকের টাকার মধ্যে, ব্যাংকের ঘরের মধ্যে আমরা কি কি লিপিবদ্ধ করি, কোন লেনদেন লিপিবদ্ধ করি? স্যার বুঝি নাই। নগদান বইয়ের মানে 3 ঘর নগদান বইয়ের টাকার ঘর থাকে 3টা, নগদ টাকা, ব্যাংকের টাকা আর হচ্ছে বাট্টার টাকা। তা তোমার কাছে আমার প্রশ্ন, এই যে ব্যাংকের টাকার ঘরটা আছে এখানটার মধ্যে আমরা কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করি, কোন লেনদেনগুলো? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। তোমাদেরকে আমার কথা বুঝতে প্রবলেম হচ্ছে? কথা বুঝতে পারো? ঋতু আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পারো তো কথা? হ্যাঁ এবার খেয়াল করো, আবার বলছি, ঋতু তুমি প্রশ্নের উত্তর দাও। নগদান বইয়ের ব্যাংকের কলামে আমরা কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করি? হ্যাঁ বলো ফারহানা বলো। তাহমিনা আমার শুনতে পাচ্ছ? জি স্যার। তো কি বলে ফারহানা, কি বলে আমার কথা শুনতে পাচ্ছে না? মেবি ওর নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে, আপনার কথা তো শোনা যাচ্ছে ভালো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। তো ঋতু বলছো না কেন? স্যার আমি ঠিকভাবে শুনতেছি না কিছু। মানে তুমি উত্তর দাও যে ব্যাংকের কলামে কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়? নগদান বইয়ের ব্যাংকের স্যার কলামে। নগদান গুলো। হ্যাঁ নগদের গুলো না, এইটা আগে তো এটি তোমাকে ভালো করে শিওর হইতে হবে। নগদান বইয়ের ব্যাংকের কলামে ব্যাংকের লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। ব্যাংকের লেনদেন, ব্যাংক সংক্রান্ত লেনদেন, অর্থাৎ ব্যাংকে টাকা জমা হলে লেখা হয় আর ব্যাংক থেকে টাকা উঠাইলে লেখা হয়। যদি ব্যাংকে টাকা জমা হয় সেটা ওই ব্যাংকের ঘরে লেখা হয়, আর কোনো কারণে ব্যাংকের টাকা যদি হ্রাস পায়, ব্যাংকের জমা যদি হ্রাস পায়, সেটা ওই ব্যাংকের ঘরে লিপিবদ্ধ করা হয়। কথা বুঝছো না বোঝো নাই? ফারহানা এখন শুনতে পাচ্ছ আমার কথা? স্যার একটু জোরে কথা বলেন স্যার, আমার সমস্যা কিছু শুনতে। জোরে বললে শুনবা, অনলাইনে জোরে বললে শোনা যাবে, নেটওয়ার্ক ক্লিয়ার থাকতে স্যার হবে। স্যার কি স্পিকারের সামনে? আমি যদি আরো জোরে বলি তাও তোমাদের শুনতে কষ্ট হবে যদি নেটওয়ার্ক ক্লিয়ার না হয়, বুঝছো? আচ্ছা দেখো এখন ক্লিয়ার হচ্ছে কথা? স্যার শুনতেছি কিন্তু আর কি আমি অনেক জোরে বলতেছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ যাক খেয়াল করে শোনো। তো এই যে ব্যাংকের কলামে ব্যাংকের লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় বলছিলাম, যে ব্যাংকে টাকা জমা হইলে নগদান বইয়ের ব্যাংকের কলামে ডেবিট দিকে লেখা হয়, আর নগদ যদি টাকা নগদান বইয়ে ক্রেডিট দিকে লেখা হয়। ওইটা যদি ব্যাংক থেকে টাকা হ্রাস পায়, মানে ব্যাংক থেকে টাকা যদি উঠায় নিয়ে আসা হয়, মানে ব্যাংক থেকে টাকা যদি চলে যায় কারবারের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, ব্যাংকে যে কারবারের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে টাকা যদি হ্রাস পায়, তাহলে সেটা নগদান বইয়ের ব্যাংকের ক্রেডিট ঘরে লেখা হয়, ব্যাংকের ঘরে ক্রেডিট দিকে। এই লেনদেনগুলো, এই যে ব্যাংকের লেনদেনগুলো আমরা নগদান বইয়ে কারবার লিপিবদ্ধ করে থাকি, এই কাজটা করে কারবারের মধ্যে, এই কাজটা করে কোথায়? কারবারের মধ্যে।
সেম ভাবে কারবারের এই লেনদেনগুলো ব্যাংকের মধ্যেও ব্যাংক তার একটা হিসাবের মধ্যে লিপিবদ্ধ করে রাখে, যে কত টাকা কারবার জমা দিল, কত টাকা কারবার ব্যাংক থেকে তুলে নিয়ে গেল। এই কাজটা ব্যাংকও করে রাখে, কারবারও করে, আবার এই কাজটা কি করে, ব্যাংকও করে। কি কাজটা করে, যে কত টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, কত টাকা ব্যাংক থেকে উঠে আনা হলো, এটা নগদান বইয়ের মধ্যে কারবার লিখে রাখে। ঠিক সেম লেনদেনটা ব্যাংকের মধ্যেও ব্যাংক তার একটা হিসাবের মধ্যে লিখে রাখে। আমার কথা বুঝতে পারছো না? বুঝতে পারছো না? তাহলে একটা লেনদেন কয় জায়গায় লিপিবদ্ধ হলো? কারবারের মধ্যে লিপিবদ্ধ হলো, ব্যাংকের মধ্যে লিপিবদ্ধ হলো। কয় জায়গায় লিপিবদ্ধ হলো বলো, উত্তর দাও। 2 জায়গায়, কোথায় কোথায়? কারবারের মধ্যে আর ব্যাংকের মধ্যে। ব্যাংকের মধ্যে। কারবারের মধ্যে যে বইয়ে লিপিবদ্ধ করা হয় সেই বইটার নাম হচ্ছে নগদান বই। স্যার একটু জোরে কথা বলেন, শুনতে পাচ্ছি না। বাবারে, আর কত জোরে বলবো? আমি তো এত জোরে বলতেছি, আমার পাশে বাসার মানুষ মনে হয় শুনতে পাচ্ছে। এখন আমি স্যার আপনার কথা কেমন ভেঙে ভেঙে আসতেছে। কি আমার এখানে প্রবলেম নাকি তোমার নেটওয়ার্কে প্রবলেম, তো বুঝতে পারতেছি না। বাকিরা শুনতে পাও? ইয়েস না? আমার কথা শুনতে পাও? ইয়েস না? জি স্যার, পাচ্ছি। ও, তার মানে ফারহানা তোমার নেটওয়ার্কের প্রবলেম। আমি জোরে বললে কি হবে যদি নেটওয়ার্ক ঠিক না থাকে? আমি তো অনেক জোরে বলতেছি। হ্যাঁ, যেটা বলতেছিলাম, যে যে দুইটা বই কারবারের মধ্যে যে বই লিপিবদ্ধ করা হয় সেই বইয়ের নাম হচ্ছে নগদান বই। আর ব্যাংকের মধ্যে যে বই লিপিবদ্ধ করা হয় তার নাম হচ্ছে পাস বই। ব্যাংকের বইটার নাম হচ্ছে পাস বই, কারবারের বইটার নাম হচ্ছে নগদান বই। বই কয়টা হলো? 2টা, কি কি? নগদান বই আর পাস বই। পাস বইটা কে লিপিবদ্ধ করে? ব্যাংক। আর নগদান বই কে লিপিবদ্ধ করে? কারবার। কারবার। তো এটাই তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দুইটা বইয়ের মধ্যে একই লেনদেন লিপিবদ্ধ করা হয়, তাই না? জি স্যার। একই লেনদেন দুই জায়গায় লিপিবদ্ধ করা হয়। এক একটা লেনদেন দুই বইয়ের মধ্যে দুই ব্যক্তি লিপিবদ্ধ করে। একটার মধ্যে ব্যাংক লেখে, একটার মধ্যে কারবার লেখে। তাহলে কারবারের বইটার নাম হচ্ছে নগদান বই, আর ব্যাংকের বইটার নাম হচ্ছে পাস বই। আমার মনে হয় এইটুকু যদি বুঝে থাকো তাহলে আমি বলবো, এই জন্য কারবারকে ব্যাংক যে নামে ডাকে, ব্যাংক কারবারকে বলে আমানতকারী। ব্যাংক কারবারকে বলে আমানতকারী। কি বলে? আমানতকারী। কাকে আমানতকারী বলে? ব্যাংক কারবারকে আমানতকারী বলে। আমানতকারী বলে। আর কারবার ব্যাংকে বলে আমানতধারী, মানে সে আমানত রাখে। ব্যাংক কারবারের টাকা আমানত রাখে, আর কারবার ব্যাংকের মধ্যে আমানত জমা দেয় বিদায় তাকে বলে আমানতকারী। এই আমানতকারী বলে কারবারকে ব্যাংক আমানতকারী বলে, কারবারকে ব্যাংক বলে আমানতকারী। ঠিক আছে? বুঝতে পেরেছো? যেহেতু একই লেনদেন দুই জায়গায় লিপিবদ্ধ হয়, নগদান বই এবং পাস বইয়ে, সুতরাং একটা নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট তারিখে নগদান বইয়ে যে উদ্বৃত্ত প্রকাশ করবে, পাস বইয়েরও সেম উদ্বৃত্ত প্রকাশ করার কথা। কারণ লেনদেন তো একই লেনদেন লেখা হয়, যে লেনদেন নগদান বই লেখা হয় সেই লেনদেনটাই পাস বই লেখা হয়। ব্যাংকে জমা দিলে নগদান বই লেখা হয় ডেবিট দিকে, আবার পাস বইয়ে সেটা ক্রেডিট দিকে লেখা হয়।
তো যেহেতু একই লেনদেন দুই বই লেখা হয়, সুতরাং দুই বইয়ের ব্যালেন্স একটা নির্দিষ্ট সময়ের শেষে একই রকম হওয়া উচিত না উচিত না? বলো তো দেখি তাহমিনা। স্যার কোশ্চেনটা একবার একটু বলেন। হ্যাঁ, আমি আবার কোশ্চেনটা বলি। যেহেতু একটা লেনদেন দুই বই লেখা হয়, নগদান বইও লেখা হয়, পাস বইও লেখা হয়, সুতরাং যে কোনো সময় দুইটা বইয়ের মধ্যে যে ব্যালেন্স নির্ণয় হবে, উদ্বৃত্ত হবে, সেই উদ্বৃত্ত একরকম হবে নাকি আলাদা আলাদা হবে? একরকম হবে। একরকম আলাদা হবে। আলাদা হবে। কেন আলাদা হবে কেন? স্যার আলাদা কেন হবে ফারহানা? স্যার হ্যাঁ বলো বলো, আলাদা কেন হবে? আলাদা হবে কেন ফারহানা? আবার আউট। আচ্ছা খেয়াল করে শোনো, একই রকম হবে। তাহমিনা যেটা বলেছো এটা ঠিক আছে যে একই রকম হবে, কারণ লেনদেন তো এক। বাট বাস্তবে দেখা যায়, বাস্তবে দেখা যায় যে একটা নির্দিষ্ট দিনে যখন চেক করা হয় দুই বইটা একরকম হয় না, কিছু গরমিল দেখা দেয়। কেন গরমিল দেখা দেয় সেই কারণগুলোই আমাদেরকে খুঁজে বের করতে হবে। কেন গরমিল হইলো, দুইটা বই একরকম হইলো না কেন? এই গরমিল গুলো খুঁজে বের করে, গরমিল গুলো খুঁজে বের করে দুই বইয়ের মধ্যে যেখানে যোগ করা উচিত যোগ করব, যেখানে বিয়োগ করা উচিত বিয়োগ করে তখন আমরা এই দুই বইয়ের যোগফল মানে দুই বইয়ের উদ্বৃত্ত একরকম বানাবো। এই একরকম বানানোর জন্য যে বিবরণী তৈরি করা হবে তার নামই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? তোমার কথা আমি শুনতে পাচ্ছি ফারহানা, তোমার কথা আমি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমার কাছে আপনার কথা কেমন বেঁধে বেঁধে আসতেছে। এটা কি বলবো বলো, মানে কি প্রবলেম হচ্ছে? আমি তো তোমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। স্যার বলো। আরে ফারহানা, তুমি লিভ নিয়ে আবার জয়েন করো তাহলে। ও তো বারবারই লিভ কয়টি? নিয়ে জয়েন করতেছে, ও তো 4-5 বার লিভ নিছে, 4-5 বার জয়েন করছে। একই রকম হবে, কারণ ওর তো নেটওয়ার্কে মনে হয় আমার বাসায় প্রবলেম। জি স্যার, তাহলে এটাই হতে পারে হ্যাঁ, মেইন ও তো প্রবলেম। ও তো কয়েকবারই লিভ নিয়ে নিয়ে আবার জয়েন করলো। আচ্ছা খেয়াল করো তাহলে, বলো দেখি, ইয়েসটা বলো তো দেখি, কারবারে যে বইটার মধ্যে হিসাব রাখে সে বইটার নাম কি? যে বইটার মধ্যে হিসাব রাখে? হ্যাঁ, যেটা কারবার রাখে আর কি, কারবারের বইটার নাম কি? এই যে স্যার এটা না? কোনটা? তোমার সামনে ব্যাংক যেটা, তোমার সামনে যে বইটা আছে না এটা? না না না। তাহলে কোনটা? উম, কইলে কাজ হবে না, সঠিকভাবে বলতে পারতে হবে। স্যার ওই অ্যানসারটা তো আপনি জানেন। তুমিও জানো, আমি তো একটু আগে বলছি, তোমাদেরকে বলেছি। আমি তো স্যার সবই জানি, মাত্রই ভুলে গেছি। আমি তো সবগুলো জানি, তাহলে কি তোমাদের পড়া দরকার নেই? দিলে আর আমি জানি যেহেতু। ভুলে গেছি স্যার, আপনিই বলে দেন। হ্যাঁ আমি বলে দিচ্ছি, আবার জিজ্ঞেস করবো তখন ঠিক বলতে পারতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। কারবার যে বইটার মধ্যে হিসাব রাখে তার নাম হচ্ছে নগদান বই। কারবার বইটার নাম কি? নগদান বই। কারবার বইয়ের নাম বলো, কি বই? কারবারের বইয়ের নাম হচ্ছে নগদান বই। আর ব্যাংক যে বইয়ের মধ্যে হিসাব রাখে তার নাম হচ্ছে পাস বই। তার নাম হচ্ছে, স্যার ফার্স্ট পেপারে আমরা যে নগদান বইগুলা করছি ওটাই না? হ্যাঁ ওইটাই, ওইটাই। ওই নগদান বইয়ের মধ্যে আমরা ব্যাংকের টাকা লিখে রাখি, মানে কারবার লিখে রাখে। তাহলে কারবার যে বইটার মধ্যে হিসাব রাখে তার নাম হচ্ছে নগদান বই, আর ব্যাংক যে বইটার মধ্যে হিসাব রাখে তার নাম হচ্ছে পাস বই। বই হচ্ছে দুইটা,
আমাদের কাজ হচ্ছে এই দুই বইয়ের মধ্যে যদি কোনো গড় মিল হয় সেই গড় মিলটাকে আমরা মিলাবো, দুইটাকে একরকম করব, দুইটাকে দুই রকম রাখা যাবে না, একরকম করতে হবে। এবার খেয়াল করে শোনো, আমি বলছি যে একই লেনদেন দুই বইয়ে সেম টাইমে লিপিবদ্ধ করা হয়, নগদান বইও লেখা হয় আবার পাস বইও লেখা হয়। এই জন্য দুই বইয়ের মধ্যে দুই বইয়ের ব্যালেন্স এক হইতে হবে। যেহেতু বাস্তবিক পক্ষে একটা নির্দিষ্ট সময়ে দুই বইয়ের ব্যালেন্স একরকম হয় না, পার্থক্য হয়। সে পার্থক্যগুলো কেন হয় সেগুলো আমরা বের করে যেগুলো যোগ করা উচিত যোগ করব, যেগুলো বিয়োগ করা উচিত বিয়োগ করে যে বিবরণী তৈরি করব সেই বিবরণীটার নামই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো এখন খেয়াল করো, এই যে ব্যাংক সমন্বয় বিবরণীটা কথা বললাম, এখন গড়মিল গুলা হয় কেন, গড়মিলের কারণটা কি, এইটা আগে শুনে রাখো। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও এর আগে, সেটা হচ্ছে ব্যাংকে যদি টাকা জমা দেই তাহলে আমরা নগদান বইয়ের কোন দিকে লিপিবদ্ধ করি? তামিনা বলো তো দেখি। জি আমরা যদি ব্যাংকে টাকা জমা দেই, মানে ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে নগদান বইয়ের কোন দিকে লিপিবদ্ধ করি? ডেবিট দিকে স্যার। ডেবিট দিকে। হ্যাঁ ফাইন, কেন ডেবিট দিকে কেন লিপিবদ্ধ করি এটা বলতে পারবা? স্যার ওটা আপনিই বলতে পারবেন। তুমিও পারবা চেষ্টা করলে। না না স্যার আপনি বলে দেন। আমরা এই জন্য ডেবিট দিকে লিখি, আর এই টাকাটা ব্যাংকের মধ্যে জমা আছে, এটা কারবারের সম্পদ। এটা কারবারের কি সম্পদ। সম্পদ। আর সম্পদ যখন হয়, সম্পদ বাড়লে এটা ডেবিট হয়। ব্যাংকে টাকা জমা রাখলে সম্পদের পরিমাণ বাড়ে, এই জন্য ব্যাংক জমা সম্পদটা বাড়ে বিধায় এটা ডেবিট দিকে হয়। ডেবিট দিকে কেন হয়? কারণ সম্পদ বৃদ্ধি পায়। সম্পদ কি হয়? বৃদ্ধি পায়। এই জন্য নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয়। এই লেনদেনটা, সেম লেনদেনটা যখন ব্যাংকে জমা হয় তখন ব্যাংক তার পাস বইয়ে ক্রেডিট দিকে লেখে। ব্যাংক কেন ক্রেডিট দিকে লেখে? এই জন্য ক্রেডিট দিকে লেখে, যেহেতু টাকাটা আমানতকারী ব্যাংকের মধ্যে জমা রেখেছে, এই টাকাটা আমানতকারীকে ব্যাংক পুনরায় আবার ফেরত দিতে হবে। যখন কারবার টাকাটা উঠাইতে চাবে তখন এই টাকাটা ব্যাংক আবার ফেরত দিতে হবে আমানতকারীকে। এই জন্য এটা ব্যাংকের জন্য হচ্ছে স্যার আমরা ম্যাথ করব কার হয়ে? হ্যাঁ, মানে আমরা যে ম্যাথ করব তখন কার হয়ে করব? কারবারের হয়ে করব, কারবারের হয়ে। আমরা ম্যাথটা করব কারবারের পক্ষে, কারবারের দিক চিন্তা করে। তাহলে স্যার ব্যাংকেরটা যে বুঝালেন, ব্যাংক যেটার সাথে সম্পর্ক আছে এই ম্যাথের সাথে, কারণ বুঝেছি স্যার। ব্যাংক তো কারবারের মধ্যে যে টাকাটা জমা রাখে আবার ব্যাংক থেকে টাকাটা উঠে আনে, তাহলে ব্যাংকের সাথে একটা সম্পর্ক হইল না এখানে? জি স্যার। তাহলে ব্যাংকে মনে করো, আমি তোমার কথা বলি, তোমার এই বলি, মনে করো তোমার বাবা বিদেশ থাকে, ধরে নাও ইটালি থাকে ধরো, তোমার বাবা ইটালি থেকে টাকা পাঠাইতেছে, প্রতি মাসে মাসে টাকা পাঠায় তোমার মার অ্যাকাউন্টে ব্যাংকে। এখন তোমার কাছে তোমার মার কাছে হিসাব আছে তোমার বাবা 10 লাখ টাকা পাঠাইছে, তোমার মা তো ডায়েরির মধ্যে লিখে রাখছে যে আমার ইটালি থেকে 10 লাখ টাকা জমা হয়েছে আমার ব্যাংকে। এটা ব্যাংকে গেলে যদি কয় আপনার নামে 6 লাখ টাকা জমা আছে, তোমরা মানবানি? কথা বলো। না স্যার। কেন মানবা না? কারণ কি মানবা না কেন? ওই 4 লক্ষ টাকা তাহলে কই গেল? কই গেল, এই যে কই গেল এটা খুঁজে বের করতে হবে। এটা খুঁজে বের করার জন্য যে এটা আমরা তৈরি করব তার নামই ব্যাংক সমন্বয় বিবরণী। কারণ তার লগে মিলাইতে হবে আমার, হয় হয় আমার লগে ওরে মিলাইতে হবে। যদি 4 লাখ টাকা গেল কই, এটা যদি যৌক্তিক কারণ থাকে তাহলে মেনে নিব, আর যদি যৌক্তিক কারণ না থাকে তাহলে তারটাকে 10 লাখ বানাইতে হবে। হয় আমারটাকে 6 লাখ বানাবো যদি যৌক্তিক কারণ থাকে, আর যদি যৌক্তিক কারণ না থাকে, আমি টাকা নাই না থাকি, তাহলে তার এখানে 10 লাখ বলতে হবে, তার 10 লাখ বানাইতে হবে, মানে আমার সমান বানাইতে হবে।
এই যে সমান বানাবো, মিলাবো দুইটাকে, এই মিলানোর জন্যই করা হবে ব্যাংক সমন্বয় বিবরণী। এই জন্যই ব্যাংকেরটা বলতে হবে, ব্যাংকেরটাও দেখতে হবে, আমারটাও দেখতে হবে, ব্যাংকেরটাও দেখতে হবে, দুজনের লেখা ঠিক আছে কিনা, একরকম আছে কিনা। বুঝছো না বুঝো নেই? তাহলে খেয়াল করে শোনো। জি স্যার, বুঝেছি। হ্যাঁ, তাহলে খেয়াল করে শোনো। তো এই যে টাকাগুলো কারবারের ব্যাংকের মধ্যে জমা হয়েছে, যেহেতু ব্যাংক টাকাটা আবার আমানতকারীকে ফেরত দিবে, এই জন্য এটা ব্যাংকের জন্য হচ্ছে দায়। আর ব্যাংকের জন্য দায় বিদায় ব্যাংক এটাকে লেখে পাস বইয়ের ক্রেডিট দিকে, ব্যাংক এটাকে লেখে পাস বইয়ের ক্রেডিট দিকে। অর্থাৎ যেটাকে নগদান বই লেখা হয় ডেবিট দিকে, সেটাকে পাস বই লেখা হয় ক্রেডিট দিকে। আমার কথা বুঝছো না বোঝো নাই তাহমিনা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আমি আবার বলি, কথা কি বুঝছো খেয়াল করে দেখো। যেই লেনদেন নগদান বইয়ের মধ্যে লেখা হয় ডেবিট দিকে, এইটাই পাস বই লেখা হয় ক্রেডিট দিকে। ঠিক আছে? সুতরাং নগদান বই যেটা হবে ডেবিট ব্যালেন্স, সেটাই স্যার, বলো ফারহানা। স্যার আজকে কি আপনি অঙ্ক করাবেন? আগে বুঝাইনি, না বুঝে অঙ্ক করাবো কেমনি? না স্যার, তাহলে আমি ক্লাসটা পরে দেখে নিবো, আমার নেটে অনেক সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি তো আগে না বুঝাইলে তো অঙ্ক করাইলে বুঝবা না, অঙ্ক করাইলে হবে না। আগে না, তো এটা তো আপনি ইউটিউবে ছাড়বেন না, তখন আমি দেখে নিবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কারণ আমি যদি তোমাদের সাথে বিষয়গুলো আলোচনা না করে অঙ্ক করাই, তাইলে তো তোমরা অঙ্ক কিছুই বুঝবো না, মুখস্থ করতে হবে। তাহলে খেয়াল করো, নগদান বইয়ের যেটা হবে ডেবিট ব্যালেন্স, সেটাই পাস বইয়ের হবে কোন ব্যালেন্স বলো তো দেখি? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। অর্থাৎ নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংকে টাকা জমা, মানে ব্যাংকে টাকা জমা আছে। আর পাস বইয়ের ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংকে টাকা জমা আছে, আমার টাকা ব্যাংকে জমা আছে। সুতরাং দুই বইয়ের ব্যালেন্স হচ্ছে বিপরীত। যেটা নগদান বইয়ে বলা হয় ডেবিট, সেটাই পাস বইয়ে বলবে ক্রেডিট। যেটা নগদান বইয়ে হবে ক্রেডিট, সেটা পাস বইয়ে হবে ডেবিট। সুতরাং বলো। নগদান ডেবিটের মানে ব্যাংকে টাকা জমা আছে, জমা আছে, হ্যাঁ। আর পাসবইয়ে ক্রেডিট মানে ব্যাংকে টাকা জমা আছে, দুটোই সেম। দুটোটাই সেম। কারণ আচ্ছা, কার টাকা জমা আছে এটাকে ক্লিয়ার হোক। কার টাকা মানে কারবারের টাকা ব্যাংকে জমা আছে, কারবারের টাকা ব্যাংকে কি আছে? জমা আছে। ঠিক আছে? জি স্যার। আর নগদান বই যদি ক্রেডিট ব্যালেন্স হয় ব্যাংকের ঘরে, ব্যাংকের কলামে, তার কথার অর্থ হচ্ছে ব্যাংকে টাকা জমা নাই, ব্যাংক থেকে কারবার বেশি উঠাই নিয়ে আসছে, এটা হলো ব্যাংক জমাতিরিক্ত। মানে ব্যাংকের কাছে কারবার ঋণী আছে, ব্যাংকের কাছে কারবার ঋণী আছে, এটা হচ্ছে নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স। তো নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে পাস বইয়ের ডেবিট ব্যালেন্স। তো পাস বইয়ের ডেবিট ব্যালেন্স মানে হলো, বুঝতে হবে যে ব্যাংকের কাছে কারবার ঋণী আছে, ব্যাংক থেকে কারবার টাকা বেশি উঠায় নিয়ে আসছে। সুতরাং আমার এই আলোচনাগুলো সারাংশ হচ্ছে, নগদান বইয়ের যেটা ডেবিট ব্যালেন্স, সেটা পাস বইয়ের হলো ক্রেডিট ব্যালেন্স। নগদান বইয়ের যেটা ক্রেডিট ব্যালেন্স, সেটা পাস বইয়ের হলো ডেবিট ব্যালেন্স। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। ফাইন। এখন একটু আগে যে কথাটা বলেছি, যে দুইটা বইয়ের মধ্যে যে গড়মিল হয়, কেন গড়মিল হয়? এই গড়মিলের কিছু কিছু কারণ আছে। কিছু কারণগুলোর মধ্যে অন্যতম যে কারণগুলো হলো, সেটা হচ্ছে দুইজন, যেহেতু দুইটা বই দুই জায়গায়, একটা কারবারের মধ্যে একটা ব্যাংকের মধ্যে, দুই জায়গায় লিপিবদ্ধ করা হয়, এই জন্য দুই ব্যক্তি লিপিবদ্ধ করে। এই লেখার মধ্যে সময়ের অনেকটা হেরফের হয়, আবার লেনদেন সম্পন্নকারীর অনেক সময় গাফলতির কারণে হয়, আবার অনেক সময় ভুলের কারণেও হয়। কিরকম ভুল দেখো, বা কিরকম গাফিলতি, বা লেখার সময়ের যে তারতম্য কিরকম দেখো খেয়াল করো। মনে করো তাহমিনা কারবারের মালিক, তুমি ইয়াসনাকে 20,000 টাকার একটা চেক দিয়েছো। কয় টাকার চেক দিয়েছো? 20,000 টাকার। এই যে চেক দিলা,
চেক দেওয়াকে বলা হয় চেক ইস্যু করা অথবা চেক কাটা। চেকটা কয় টাকার দিলা? বলো, কথা বলো। কয় 20 টাকার? 20,000। 20,000 টাকা। এবার আমাকে বলো, এই 20,000 টাকার চেক দেওয়ার পরে তুমি এটা নগদ বইয়ের কোন দিকে লিখবা? কারবার স্যার কোশ্চেনটা একবার বলেন না তুমি কষ্ট যদি করে। কাউকে চেকে টাকা দাও, মানে ইয়াসনাকে যদি চেক দ্বারা টাকা দাও, তাহলে তুমি কারবারের মধ্যে, তোমার কারবারের মধ্যে তুমি নগদ বইয়ের কোন দিকে লিখবা? ডেবিট দিকে লিখবা না ক্রেডিট দিকে লিখবা? চেকে ডেবিট দিকে। টাকা দিলে ডেবিট দিকে লিখবা, কারণ তোমার টাকা কি বাড়বে না কমবে? তোমার ব্যাংকে কমে যাবে। তো কমে গেলে ডেবিট দিকে হয় না ক্রেডিট দিকে হয়? কমে গেলে ক্রেডিট দিকে হয়। ক্রেডিট দিকে হয়। কমে গেলে কোন দিকে হয়? ক্রেডিট দিকে হয়। তাহলে জি। তুমি কাউকে চেক দিলে পরে যদি ইয়াসনাকে চেক দাও, তাহলে তোমার নগদ বইয়ের যে ব্যাংকের কলাম, ব্যাংকের যে জমা টাকা কমবে না বাড়বে? কমে যাবে। কোন বইয়ে কমবে এটা? নগদান বই। নগদান বইয়ে। কোন বইয়ে কমবে? নগদান বই। নগদান বইয়ে। একটু আমি আস্তে করে বলি, বুঝার চেষ্টা করো। একবার বুঝলে পরে অনেক জোরে দ্রুত বললে বুঝবা। তাহলে চেক ইস্যু করলে, মানে চেক দেওয়া হইলে, চেক কাটা হইলে নগদান বইয়ের ব্যাংকের টাকা কমে না বাড়ে? কমে যাবে। কমে যাবে। এখন এই যে চেকটা তুমি ইয়াসনাকে দিলা, ইয়াসনা এই চেকটা নিয়ে কি করবে? ব্যাংকে জমা দিবে টাকা ওঠানোর জন্য। কোথ থেকে উঠায় নেবে টাকা? স্যার ব্যাংক থেকেই টাকা উঠাবে, কারণ কোন ব্যাংক ব্যাংক ছাড়া তো থেকে? অন্য কোথাও। কোন ব্যাংক থেকে? ইয়াসনার ব্যাংক থেকে না তোমার অ্যাকাউন্ট জেনে আছে সেখান থেকে? ইয়াসনার ব্যাংক থেকে, কারণ টাকাটা টপ দিয়েছে। চেক দিছো তুমি, টাকা উঠাবে কি ইয়াসনার ব্যাংক থেকে না তোমার অ্যাকাউন্ট থেকে? কোথা থেকে টাকা উঠাবে? আচ্ছা, না স্যার আমার ব্যাংক, মানে আমার ব্যাংক থেকে উঠাবে। তোমার ব্যাংক থেকে উঠাবে, তোমার অ্যাকাউন্ট থেকে উঠাবে। তোমার অ্যাকাউন্ট থেকে ইয়াসনা টাকাটা উঠায় নিয়ে যাবে। তো যখন তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠায় ইয়াসনা নিয়ে যাবে, তখন ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কমাবে। তুমি কিন্তু ইয়াসনাকে চেকটা দিয়েই তোমার নগদান বইয়ের মধ্যে টাকাটা কমাই ফেলছো, নগদান বই টাকা কমে গেছে। কিন্তু ব্যাংকে টাকাটা কখন কমবে? যখন সে টাকাটা উঠাইয়া নিয়ে যাবে। সে টাকা না উঠানো পর্যন্ত কি ব্যাংক থেকে টাকাটা কমবে? না স্যার। কমবে না। এখন সে যদি সঙ্গে সঙ্গে উঠায়, তাহলে তোমার নগদান বইও কমলো, ব্যাংকের টাকাও কমলো। কিন্তু সে যদি 2 দিন পরে 4 দিন পরে টাকাটা উঠায়, তাহলে ব্যাংকের টাকাটা কিন্তু কমবে না, ব্যাংকের টাকাটা বেশি থাকবে। আর তুমি তো চেকটা দেওয়ার পরেই নগদান বইয়ের টাকাটা কমে ফেলছো। তো এই অবস্থায় তুমি নগদান বইয়ের যে ব্যালেন্স আর ব্যাংকের যে ব্যালেন্স, দুইটা ব্যালেন্স কি মিলবে? না স্যার। গরমিল হবে। কি গরমিল হবে? কোথায় বেশি হবে? বেশি হবে কোথায়? ব্যাংক হিসাবে। ব্যাংকের বইয়ে, মানে পাস বই। ব্যাংকের বইটার নাম হচ্ছে পাস বই। ব্যাংকের বইটার নাম কি? পাসবই। আর কারবারের বইটার নাম কি? নগদান বই। নগদান বই। তাহলে তোমার নগদান বই টাকাটা কম হবে না বেশি হবে? কম হবে। আর পাস বই কি হবে? বেশি হবে। বেশি হবে। কেন বেশি হবে? কারণ টাকাটা এখনো ব্যাংক থেকে উঠানো হয় নাই। ব্যাংক থেকে টাকাটা এখনো উঠানো হয় নাই। এজন্য দুই বইয়ের মধ্যে কি হবে? গরমিল হবে। তার মানে চেক যদি ইস্যু করা হয়, চেক যদি দেওয়া হয়, আর সেই চেকের টাকা যদি ব্যাংক থেকে না উঠানো হয়, তাহলে দুই বইয়ের মধ্যে কি হবে? গরমিল হবে। হবে। এখন যদি আমরা মিলাইতে চাই, দুই বইকে মিলাইতে চাই, কেমনে মিলাইতে পারবো? হয় ব্যাংকের পাস বইটাকে টাকাটা কমাই দিব, তাইলে মিলে যাবে। না হয় তোমার নগদান বইটাকে বাড়াই দিব, তাইলেও মিলে যাবে। আমার কথা বুঝছো না বুঝো নাই? আমাদের কাজ কিন্তু স্যার। দুই বইকে মিলানো। দুই বইকে মিলানো। যেহেতু নগদান বইয়ের মধ্যে কম আছে, মানে তোমার বইয়ে কম আছে,
আর তোমার পাস বই ব্যাংকের বইয়ে টাকা বেশি আছে। কেন বেশি আছে? কারণ ইয়াসনা চেকটা নিয়ে এখনো ব্যাংক থেকে টাকা উঠায় নাই, না উঠানোর কারণে ব্যাংকের মধ্যে টাকাটা কি আছে, বেশি আছে। এখন আমরা যদি ব্যাংকের বইটা আর তোমার কারবারের নগদের বইটা মিলাইতে চাই, তাহলে কেমনে মিলবে? হয় ব্যাংকের বইয়ে টাকাটা আমি কমাই দিব, মানে বিয়োগ করে দিব 20,000 টাকা, অথবা তোমার নগদের বইটাকে আমি আবার 20,000 যোগ করে দিব, তাইলেও মিলে যাবে। যে কোনো একটা করব, হয় ব্যাংকের বইটাকে কমাই দিব, না হয় তোমার বইটাকে বাড়াই দিব, তাহলে মিলবে না মিলবে না? মিলে যাবে। মিলে যাবে। এইভাবে আমরা গড় মিলটাকে মিলাবো। তো আরেকটা কারণ বলি, মনে করো তুমি বাকিতে বাকিতে মনে করো তুমি ফারহানার কাছে 10,000 টাকার মাল বিক্রি করেছো। বাকি যে বিক্রি করলে কি সৃষ্টি হয়, দেনাদার না পাওনাদার? দেনাদার। দেনাদার। এখন মনে করো এই ফারহানা তোমার যে 10,000 টাকার মাল বিক্রি করেছো, সেই টাকাটা তোমার হাতে না দিয়া সরাসরি তোমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে জমা করে দিয়েছে। তোমার কাছে না বললেই তুমি টাকা পাইবা, তোমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছে ব্যাংকে গিয়া, তোমার কাছে জমা দেয় নাই। তোমার ব্যাংকে যদি জমা দিয়ে দেয়, তোমার ব্যাংকের টাকা বাড়বে না কমবে? বেড়ে যাবে ব্যাংকের টাকা। পাসবইয়ের টাকা বাড়বে না কমবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। কিন্তু নগদান বই তো তুমি এখনো লেখো নাই, কারণ তুমি তো এখনো জানো না যে টাকাটা ফারহানা জমা দিছে। তাহলে নগদান বইয়ের মধ্যে কি টাকাটা বেড়েছে? না স্যার। তাহলে দুই বইয়ের ব্যালেন্স কি মিলবে? না স্যার। কোন বই বেশি হবে? পাস বইয়ের টাকাটা বেশি হবে। আর নগদান বই কি হবে? কম হবে টাকা। তা মিলাইতে হলে কেমনে মিলাইবা? টাকা কম বেশি করে কে- কি কমবে? যদি ব্যাংকের লগে নগদের মিলাতে চাও, তাহলে নগদের কি করতে হবে? টাকা বেশি, টাকার পরিমাণ বেশি দিতে হবে। মানে যোগ করতে হবে। কি করতে হবে? জি স্যার। যোগ করতে হবে। আর যদি পাসবই কেটার সাথে মিলাও, তাহলে পাসবই কি করতে হবে? পাসবই কি করতে হবে? যদি নগদান বই লাগে পাসবই মিলাতে চাও, তাহলে পাসবই টাকাটা কি কমাইতে হবে না বাড়াইতে হবে? পাস বইয়ের টাকাটাকে আহ, কমাতে হবে। কমাইতে হবে। এই তো ফাইন হয়ে গেল, কমাইতে হবে, কমাইলে মিলে যাবে। এইটি হচ্ছে আমাদের কাজ ব্যাংক সম্বন্ধে বিবরণী, যে দুই বইকে আমরা মিলাবো। কোন বই দিয়ে মিলাবো? যে বইরে মিলাবো কম থাকলে এটাকে বাড়াই দিব, আর বেশি থাকলে এটাকে কমাই দিব, তাইলে আমার দুই বই মিলে যাবে। এটারই বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। আমার মনে হয় কিছু বুঝতে পেরেছো। জি স্যার। ইয়েস না কিছু বুঝছো না বোঝো নাই? ইয়েস না? আমাদের কাজ হচ্ছে আমাদের সামনে বই। হ্যাঁ, জি বলো। স্যার, বুঝেছি। ভেরি গুড। আমাদের কাজ হচ্ছে আমাদের হাতে বই হইলো দুইটা, একটার নাম নগদান বই আর একটার নাম পাস বই। তাহলে একটা লেনদেন দিয়ে দেখবো আমরা কোন বইয়ের মধ্যে টাকা বেশি আছে আর কোন বইয়ের মধ্যে টাকা কম আছে। আমরা যে কোনো একটা বই দিয়ে কাজ শুরু করব, হয় নগদান বই দিয়ে শুরু করব, না হয় পাস বই দিয়ে শুরু করব। নগদান বই দিয়ে শুরু করলে আমরা গিয়ে পাস বইয়ের সাথে মিলাবো, আর যদি পাস বই দিয়ে শুরু করি তাহলে নগদান বইয়ের সাথে মিলাবো। তো নগদান বই দিয়ে যদি শুরু করি, মনে করো নগদান বই দিয়ে শুরু করলাম, তাহলে খেয়াল রাখবা আমরা মিলাবো কার সাথে? পাস বইয়ের সাথে। কার সাথে মিলাবো? পাস বইয়ের সাথে। শুরু করছি কোন বই দিয়া? নগদান বই দিয়ে। তখন তুমি খেয়াল করবা যে যেহেতু নগদান বই দিয়ে শুরু করছি, এবার তুমি খেয়াল করবা নগদান বইয়ের মধ্যে টাকা কম আছে নাকি বেশি আছে। যদি নগদান বইয়ের মধ্যে টাকা কম থাকে, তাহলে আমি এটাকে যোগ করে দিব, বাড়াই দিব। আর যদি নগদান বইয়ের মধ্যে বেশি থাকে, তাহলে কমাই দিব, মানে বিয়োগ করে দিব। কমাই দিলেই আর যোগ করে দিলেই দেখবা আমার পাস বই লাগে এটা মিলে গেছে, এক সমান হয়ে গেছে। কথা বুঝতে পেরেছো? জি স্যার। তো আগামী ক্লাস ইনশাল্লাহ তোমাদেরকে এই অঙ্ক দেখায় আলোচনা করব। আজকে শুধু এটা জেনে রাখো যে যে লেনদেনগুলো দ্বারা দুইটা বইয়ের মধ্যে গরমিল হয়, সেই জিনিসটা শুধু তোমাদের সাথে আলোচনা করলাম যে কিভাবে গরমিল হতে পারে। তো এটা তোমাদের বইয়ের দেখবা 346 পৃষ্ঠায় দুইটা ছক আছে। 46 পৃষ্ঠা একটা ছক আছে, এই ছকটা আজকে বাসায় পড়বা।
346 পৃষ্ঠা একটা ছক আছে, ঠিক আছে? জি স্যার। তোমরা আমি বইয়ের মধ্যে কি ভিডিও দেখাইলে দেখবা, বুঝতে পারবা? এখন ক্লাস শেষ হয়ে যাবে, যদিও সময় নেই। দেখো তো দেখা যায় কিনা।